প্রিয় শিক্ষার্থী, বুয়েটের অ্যাডমিশন কোশ্চেন সলভের ক্লাসের আমরা আজকে চতুর্থ অধ্যায়ে আছি। আজকের অধ্যায়ের নাম নিউটনিয়ান বলবিদ্যা এবং আজকের এই ক্লাসে নিউটনিয়ান বলবিদ্যা থেকে বুয়েটের অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা একটা একটা করে সলভ করব। তোমরা সবাই সঙ্গে থাকবা। প্রথম অঙ্ক যেটা করব সেটা হচ্ছে বুয়েট 2019-20 সেশনের অ্যাডমিশনে আসছিল এবং দেখি আমরা অঙ্কটা কি বলছে দেখি। অঙ্কটার প্রথমে বলছে 0.56 কেজি ভর বিশিষ্ট একটি মিটার স্কেলের, একটা মিটার স্কেল, তাহলে বুঝতে হবে যে মিটার স্কেল মানে এর দৈর্ঘ্য 1 মিটার। মিটার স্কেলের 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব বরাবর অক্ষের সাপেক্ষে মিটার স্কেলের ঘূর্ণায়ন জড়তা নির্ণয় করো। ঘূর্ণায়ন জড়তা মানে কি? ঘূর্ণায়ন জড়তা মানে কিন্তু জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। স্কেলটিকে আমরা একটা পাতলা রড হিসাবে বিবেচনা করব। তো দেখি আমাদের একটা চিত্র আঁকি আগে। আমরা চিত্র আঁকার পরে বুঝতে পারবো আমাদের কি করতে হবে। মনে করো যে এইটা সেই পাতলা মিটার স্কেল। তো নর্মালি এইটা হচ্ছে 100 সেন্টিমিটার লম্বা, মানে 1 মিটার লম্বা। ওকে, এখন দেখো এই দিক থেকে মনে করো 20 সেন্টিমিটার যেখানে লেখা আছে, মনে করো এই জায়গাটা, এখানে মনে করো 20 সেন্টিমিটার লেখা আছে। তাহলে 20 সেন্টিমিটার চিহ্নিত দাগের লম্ব বরাবর, তাহলে এই দিক দিয়ে তুমি একটা লম্ব অক্ষ চিন্তা করো। এই অক্ষটার সাপেক্ষে আমাদের ঘূর্ণায়ন জড়তা মানে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এইটাতে আমরা যে থিওরিটা অ্যাপ্লাই করব সেই থিওরিটার নাম হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই থিওরি অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করব। তো থিওরিটা কি একটু 1 মিনিটে বলে নিই। সেটা হচ্ছে, মনে করো এটা যে কোনো আকৃতির একটা পাতলা বস্তু। এখন এই বস্তুর এইটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র দিয়ে আমি একটা অক্ষ চিন্তা করলাম। এই অক্ষটা হচ্ছে ভরকেন্দ্র এবং এই অক্ষের সমান্তরাল একটা অক্ষ হচ্ছে এটা, এটা যে কোনো অক্ষ। এখন এই যে কোনো অক্ষটা দেখছো, এই যে কোনো অক্ষের সাপেক্ষের যে জড়তার ভ্রামক সেটা হচ্ছে I ইকুয়াল, এই যে ভারকেন্দ্র দেখছো, ভারকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক IG। তাহলে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক IG প্লাস এই বস্তুর ভর m এবং এই দুই অক্ষের মধ্যে যে দূরত্ব, মনে করো দূরত্বটা h, তাহলে এই দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলছে? বলছে যে কোনো একটা অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামক হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যে দূরত্বের যে বর্গের গুণফল তার সমষ্টির সমান। তাহলে এখানে দেখো এই মিটার স্কেলের আমি যদি বলি এইটা ভরকেন্দ্র, তাহলে এই অক্ষটা কোন অক্ষ বলো তো? এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ। এই অক্ষটার নাম হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ। এখন দেখো এইটুকু যদি হয় 20 সেন্টিমিটার আর ভরকেন্দ্র যদি থাকে একদম মিডিলে মানে 50 সেন্টিমিটার, তাহলে বলো তো এইটুকু কি? এইটুকু হচ্ছে আমার এইচ সমান তাহলে কিন্তু 30 সেন্টিমিটার, তাই না? এখান থেকে এইটুকু 30, তাহলে আমার সমান্তরাল যে অক্ষ দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এখন সমান্তরাল অক্ষ উপপাদ্য যদি আমরা বসাই, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক I হবে, এই যে এটা ভরকেন্দ্র এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক IG প্লাস এই স্কেলটার ভর ইন্টু দুই অক্ষের মধ্যে দূরত্বের বর্গের গুণফল। তাহলে এখানে এখন আমরা মান বসাতে পারি এবং এরকম একটা পাতলা রডের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয় বলো তো? এটা মনে রাখতে হবে m/12 L²। তাহলে m/12 L² প্লাস ma²। এবার আমরা মান বসাবো। এমটা আমরা কমন নিতে পারি, L²/12 প্লাস a²। মান বসাও। m এর মান 0.56 কেজি, l এর মান 1 মিটার আর h এর মান 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে কি 0.3 মিটার, তাহলে 0.3 ওপরে স্কোয়ার। এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 0.097
কেজি মিটার স্কোয়ার, এবং জড়তার ভ্রামকের সাধারণ সূত্র যেহেতু mr স্কোয়ার, তার মানে একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। ওকে, তাহলে একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা জানতে হবে, তারপরে এই একটা পাতলা রডের মতো বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যে m/12 L² এটা জানতে হবে, এবং এই দুইটা সূত্রের প্যারালাল অ্যাক্সিস থিওরেম এবং এই সূত্রটার কম্বিনেশনে আমাকে অঙ্কটা করতে হবে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এইবার যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা বুয়েটের অ্যাডমিশন 18-19 সেশনের অ্যাডমিশনে আসছিল। তো দেখি আমরা অঙ্কটা কি বলছে। অঙ্কটাতে প্রথমে বলছে যে 2 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদিবেগের 1/4 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো। তাহলে আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত? এই ধরনের অঙ্কে আমাদেরকে প্রথমে চিত্র আঁকানো উচিত। এটা একটা বস্তু, এই বস্তুর ভর মনে করো m1, এবং এই বস্তুটা এইদিকে চলছে, তার আদিবেগ হচ্ছে u1। এখন এই বস্তুটার ভরই কিন্তু 2 কেজি। দেখে এই বস্তু স্থির অবস্থায় থাকা আরেকটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো। তাহলে এই বস্তুর সামনে আরেকটা স্থির বস্তু ছিল, এই বস্তুটার ভর m2, আর এইটার বেগ হচ্ছে u2। কিন্তু যেহেতু বলছে স্থির বস্তুর সাথে সংঘর্ষ ঘটাইছে, তার মানে u2 0। এখন এই বস্তু এসে যখন এই বস্তুটাকে ধাক্কা দিল, মানে এখানে যখন সংঘর্ষটা হলো, এখানে সংঘর্ষটা হলো। এখন দেখো সংঘর্ষ হওয়ার পরে কি হলো, প্রথম বস্তুটা মনে করো v1 বেগ প্রাপ্ত হলো, আর দ্বিতীয় বস্তুটা v2 বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, এবং তোমরা জানো যে এইটার ভর m1 আর এইটার ভর হচ্ছে m2। তাহলে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের যে সূত্র, স্থিতিস্থাপক সংঘর্ষ বের করার জন্য v1 এর একটা সূত্র আছে, v2 এর একটা সূত্র আছে। তো v1 এর সূত্রটা আমরা সবাই জানি যে v1 সমান m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। সূত্রটা একটু বড়, তোমরা অবশ্যই বই থেকে সূত্রটা কিন্তু মুখস্থ রাখবা। v1 বের করার সূত্রটা আমরা লিখলাম, v2 বের করার আর একটা সূত্র আছে। এই অঙ্কে আমাদের v2 সূত্রটা লাগবে না, শুধু v1 এর সূত্র দিয়েই হবে। এখন দেখো v1 এর আমাদের মান হচ্ছে, বলছে কি দেখো v1 কিন্তু সংঘর্ষের পরের বেগ, তাহলে v1 কিন্তু আদি বেগের 1/4, তার মানে u1 এর 4/1 তাহলে v1 এর মান হচ্ছে u1/4 ইকুয়াল, দেখো u2 মান কিন্তু 0, u2 মান 0 হওয়ার কারণে এই টোটালটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1। এবার এখানে কি হবে বলো তো, u1 দুই পাশ থেকে কেটে যাবে, তাহলে এখানে 1/4 ইকুয়াল m1 এর মান কিন্তু 2, তাহলে 2 মাইনাস m2 বাই 2 প্লাস m2। ওকে, এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে m2টা বের করে ফেলবো, কারণ আমাদেরকে m2 বের করতে বলছে যে আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত, তার মানে এইটার ভর কত। তাহলে দেখো 2 প্লাস m2 ইকুয়াল 8 মাইনাস 4m2, তাহলে m2 প্লাস 4m2 ইকুয়াল 8 মাইনাস 2, তাহলে 5m2 ইকুয়াল 6, তাহলে m2 ইকুয়াল কী দাঁড়াচ্ছে 6/5, আর 6/5 যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে 1.2 কেজি। তাহলে আঘাতপ্রাপ্ত বস্তুটার ভর ছিল, এই বস্তুর ভর ছিল 1.2 কেজি।
আর এখানে তোমাকে যদি V2 বের করতে বলতো, এই স্থির বস্তু সংঘর্ষের পর কত বেগে চলছে V2 যদি বের করতে বলতো, তাহলে V2 সূত্রটা, এটা বলেনি তারপর আমি একটু বলে দিই, V2 সূত্রটা তুমি এইভাবে বের করতে পারতা। V2 সূত্রটা হতো V2 ইকুয়াল 2m1 বাই m1 প্লাস m2 u1 প্লাস m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু এখানে হতো u2। তো u2 0, এটা 0 হতো, এখানে তুমি মানগুলো বসাই দিয়ে V2 বের করতে পারতা। কিন্তু u1 এর মান যেহেতু একটা কোনো মান দেওয়া নাই, তাহলে V2রও কোনো মান তুমি পেতা না, ঠিক আছে। u1 এর মান যা, u1ই থাকতো, V2 u1 এর কত অংশ সেটা আমরা পেতাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এইবার বুয়েটের 18-19 সালেই আসা আর একটা অঙ্ক আমরা করব। তো অঙ্কটা দেখো, অনেক বড় একটা অঙ্ক মনে হচ্ছে, আসলে বড় হলেও এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই কমন একটা অঙ্ক। তো দেখো কি বলছে অঙ্কটাতে, বলছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক 30 মিটার সামনে একটি বালককে দেখতে পেলেন। চালকটি সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় গাড়িটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে থেমে যায়। গাড়িটি বালকটির সামনে কত দূর এসে থেমে গেল, আর গাড়িটির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এখানে ভর দেওয়া আছে সব মিলে 1200 কেজি। তো দেখো, আগে আমাদেরকে একটা চিত্র চিন্তা করতে হবে। চিত্র চিন্তা না করলেও হয়, তবে একটা চিত্রের মতো যে ঘটনাটা এখানে বলা আছে, এটা তুমি যদি তোমার চোখের সামনে ঘটার মতো হয়, তাহলে তুমি একটা চিত্র আঁকতেই পারবা, তাই না। যে মনে করো যে এটা সেই গাড়ি, এখন এই গাড়িটা থেকে 30 মিটার সামনে মনে করো এখানে একজন বালক দাঁড়ায় আছে। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 30 মিটার। এখন দেখো, এখানে যখন গাড়িটা ছিল, গাড়িটার আদিবেগ কত, V0 হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, যেটাকে মিটার পার সেকেন্ড বানালে হবে 20 মিটার পার সেকেন্ড। এবং এখানে যখন গাড়ির ড্রাইভার যখন দেখছে যে 30 মিটার সামনে একটা বালক আছে, তখন সাথে সাথে এই ড্রাইভার ব্রেক চেপে দিছে। আর ব্রেক চেপে দেওয়ার সাথে সাথেই এই গাড়িতে একটা মন্দন সৃষ্টি হয়েছে, এবং মন্দনের মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলছে যে গাড়িটি বালকটির সামনে কত দূর এসে থেমে গেল। তাহলে গাড়িটা কোথায় যে থেমে গেল, তো ধরে নাও গাড়িটা এখানে এসে থেমে গেছে। এখানে এসে যদি গাড়িটা থেমে যায়, তাহলে এখানে গাড়ির শেষ বেগ হবে 0। তাহলে দেখি আমরা এবার কত দূর যে গাড়িটা থামলো, এই দূরত্বটাকে যদি আমরা s বলি, তাহলে আমরা সূত্র লিখতে পারবো v স্কোয়ার ইকুয়াল V0 স্কোয়ার মাইনাস 2as, কারণ মন্দন তাই মাইনাস দিলাম। এবার v এর মান 0, V0 এর মান হচ্ছে 20, মাইনাস 2 ইন্টু 10 ইন্টু s। তাহলে s কত হবে, s হবে 400/20 মিটার। তাহলে s যদি 20 মিটার হয়, তাহলে আমরা বলবো যে গাড়িটি বালকটির, দেখো এইটুকু যদি 20 হয়, তাহলে এইটুকু কত হবে, এইটুকু হবে 10 মিটার। তাহলে গাড়িটি বালকটির 30 মাইনাস 20 ইকুয়াল 10 মিটার সামনে এসে থেমে গেল। ওকে, এখন দেখো এই অঙ্কটাকে আমরা গতিবিদ্যার একটা অঙ্ক বলতে পারি, কিন্তু এখানে আবার নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে এটা কেন চলে আসছে, কারণ বলছে গাড়িটির উপর প্রযুক্ত বল নির্ণয় করো। এখন গাড়ির উপর প্রযুক্ত বল যদি নির্ণয় করতে চাও, তাহলে F ইকুয়াল কি ma, m এর মান হচ্ছে 1200 আর এর মান হচ্ছে 10, কিন্তু এটা -10, তাই না। তো এটা কি হবে 12,000 নিউটন। আর মাইনাস মানে কি, ঋণাত্মক চিহ্ন মানে হলো এটা মন্দন সৃষ্টিকারী বল। গাড়িটাতে কিন্তু মন্দনের সৃষ্টি হয়েছে, তাই না, এটা মন্দন সৃষ্টিকারী বল। তো খুবই সহজ একটা অঙ্ক।
এই ধরনের অঙ্ক বুয়েটে আসে। আর একটা কথা বলি, এই অঙ্কটা করলাম যখন, বুয়েটে কিন্তু অনেক সহজ অঙ্ক আসে, পাঠ্য বই থেকে অঙ্ক আসে আমরা অনেকেই একটা জিনিস ভুল করি যে আমরা সহজ অঙ্ক বাদ দিয়ে আমরা ভালো স্ট্যান্ডার্ড অঙ্কগুলো প্র্যাকটিস না করে ভাবি বুয়েট বাবা বিশাল প্রতিষ্ঠান, বিশাল কিছু, তো এখানে তো অনেক কঠিন কঠিন অঙ্ক আসবে, আমরা সারাদিন কঠিন অঙ্ক, অনেক স্টুডেন্ট আছে এরা কঠিন অঙ্ক নিয়ে সারাদিন পড়ে থাকার কারণে সহজ অঙ্কগুলোই শেষ পর্যন্ত আর অল্প সময়ের মধ্যে সলভ করতে পারে না, প্র্যাকটিস কম থাকার কারণে। তো তুমি কঠিন অঙ্ক করো, কোনো প্রবলেম নাই, কঠিন অঙ্ক করলে তোমার পটেনশিয়াল হয়তো বাড়বে, কিন্তু তোমাকে অবশ্যই ইজি অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করে অল্প সময়ের মধ্যে অঙ্কটা সলভ করার দক্ষতা অর্জন করতে হবে, তাছাড়া তুমি কোনোদিন বুয়েটে চান্স পাবা না। তো এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এইবার যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা বুয়েটের 17-18 সেশনের অ্যাডমিশনে আসছিল নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে। তো অঙ্কটা খুবই সোজা, এত সোজা অঙ্কও বুয়েটে দেয়। আমি আগেও তোমাদের বলছি যে অনেক সহজ অঙ্ক বুয়েটে আসে, এবং এই ধরনের সহজ অঙ্ক যখন বুয়েটে আসবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এই অঙ্কটা আমাকে আরও অল্প সময়ের মধ্যে করতে হবে, খুব দ্রুত করতে হবে, কারণ এই ধরনের ছোটো অঙ্ক যখন আমি অল্প সময়ের মধ্যে করতে পারবো তখন ওই সময়টা বাঁচায় সেটা কিন্তু আমি অন্য অঙ্কে, অন্য আর একটু জটিল অঙ্কে বা একটু কঠিন অঙ্কে আমরা এটা দিতে পারবো। তো দেখো অঙ্কে বলছে একটি 8 কেজি ভরের চাকার চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার। চক্রগতির ব্যাসার্ধ 25 সেন্টিমিটার মানে এটা হচ্ছে কে হলে এর জড়তার ভ্রামক কত, আর চাকার ভর দেওয়া আছে এটা হচ্ছে এম, তাই না? জড়তার ভ্রামক কত হবে এটা বের করতে বলছে, এবং চাকাটিতে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। তাহলে টর্ক মানের টাও ইকুয়াল হোয়াট, আর জড়তার ভ্রামক বের করতে বলছে। তাহলে প্রথমত আমরা জড়তার ভ্রামক বের করব কি, আই সমান এম কে স্কোয়ার, খুবই ইজি। এম এর মান 8 কেজি, কে এর মান হচ্ছে 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার স্কোয়ার। 25 সেন্টিমিটারকে আমরা যখন মিটার বানাই তোমরা সবাই জানো 100 দিয়ে ভাগ করতে হয়, এটার বলার কিছু নাই, এটা হয় 0.25 মিটার। তাহলে এটা হিসাব করলে কত হবে, 0.25 এর উপর স্কোয়ার ইন্টু 8, 0.5 হবে, তাহলে 0.5 কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে জড়তার ভ্রামক বের হয়ে গেল। এখন বলছে 3 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানে টর্ক প্রয়োগ করতে হবে। তো টর্কের সূত্র আমরা জানি টাও সমান আই ইন্টু আলফা। তাহলে এই যে আইটা বের করলাম, এই আইটা বসাই দেবো এখানে, আইয়ের মান হচ্ছে 0.5, আলফার মান 3, তাহলে 0.5 ইন্টু 3 হবে 1.5, আর টর্কের একক হচ্ছে নিউটন মিটার, এটা হচ্ছে টর্ক। তাহলে খুবই সহজ অঙ্ক, এটা কিন্তু একদম 1 মিনিটের মধ্যে তোমাকে করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে যে 2 মিনিট সময় তোমার বেঁচে যাবে ওই সময়টা তুমি নিয়ে যে অন্য একটা অঙ্কে দিতে পারবা, এবং এই অঙ্ক 1 মিনিটের মধ্যেই করা সম্ভব। অঙ্ক পড়তে তোমার লাগবে খুব হলে 10 থেকে 15 সেকেন্ড, আর বাকি সময়ের মধ্যে তুমি মান বসায় ক্যালকুলেটারে হিসাব করে উত্তরটা বসায় দিবা, ঠিক আছে? তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এইবার বুয়েটের অ্যাডমিশনে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে আসা 15-16 সেশনের যে অ্যাডমিশন হয়েছিল সেইখানে আসা যে প্রবলেমটা আমরা সলভ করব, এবং দেখো প্রবলেমটা একটা চিত্রের মতো আকারে দেওয়া আছে। তো চিত্রে এখানে বলছে যে মনে করো এটা একটা বস্তু, এই বস্তুর ওজন হচ্ছে ডাব্লু সমান mg, আর এম এর মান দেওয়া আছে 50 কেজি, আর দুইটা হয়তো সুতার সাহায্যে দড়ির সাহায্যে বস্তুটাকে বাঁধা ছিল। তো এই দড়ি টান হয়ে আছে, তাহলে এইদিকে একটা টান ক্রিয়া করছে T2, এইদিকে একটা টান ক্রিয়া করছে T1, এবং এইটা যেটা তো দেখছো এটা কিন্তু একটা ব্যালেন্সড অবস্থা, একটা ব্যালেন্স কন্ডিশনে আছে এটা। এখন আমাদের বের করতে হবে T1 আর T2-র মান বের করতে হবে। তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা লামির উপপাদ্য ব্যবহার করব। তোমরা সবাই লামির উপপাদ্য জানো, তারপরও আমি একটু বলছি। লামির উপপাদ্যটা হচ্ছে এরকম, মনে করো যে এরকম 3টা ফোর্স আছে, এটা F1, এটা F2 আর এটা হচ্ছে F3। এখন এই কোণের নাম যদি হয় আলফা, এই কোণের নাম যদি হয় বিটা, আর এই কোণের নাম যদি হয় গামা, তাহলে সূত্রটা হচ্ছে প্রত্যেকটা বল বাকি দুইটা বলের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের সাইনের সমানুপাতিক। তার মানে F1 হচ্ছে সাইন আলফার সমানুপাতিক, F1টা কি সাইন আলফার সমানুপাতিক। তার মানে আমরা এটা বলতে পারি যে F1 আর সাইন আলফার যে অনুপাত, আবার আমরা যদি বলি F2, তাহলে F2 ছাড়া F1 আর F3 থাকে, এই F1 আর F3-র মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, তাহলে F2 বাই সাইন বিটা, আর F3 যদি নেই
তাহলে F3 ছাড়া F1 আর F2 থাকে, এই দুটোর মধ্যবর্তী কোণ গামা, তাহলে F3 বাই সাইন গামা, এই অনুপাতগুলো সমান। এইটা হচ্ছে আমাদের লামির উপপাদ্য। তাহলে এই উপপাদ্যটাই আমরা এখানে ব্যবহার করব এবং দেখো কিভাবে ব্যবহার করব। দেখো এই কোণের মানটা আছে 45 আর এই কোণের মানটা 60। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এটা সমান্তরাল করে আঁকলাম। এখন এই কোণ যদি হয় 45 তাহলে এই কোণটা কত বলো তো 45। এই কোণ যদি হয় 60 তাহলে এই কোণটা কত বলো তো 60। এবার দেখো এখানেও কিন্তু তিনটা ফোর্স কাজ করছে, একটা T1, একটা T2, একটা W। এখন W যেটা, তাহলে এই কোণটা কত বলো তো, এই কোণটার মান হবে কত, 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 মাইনাস 60 মাইনাস 45, এটা হবে 60 আর 45 105, মানে এটা হবে 75। তাহলে এই কোণটার মান হচ্ছে 75 ডিগ্রি। এবার দেখো তাহলে T1 আর T2 এর মধ্যবর্তী কোণ 75, তাহলে বলো তো T1 আর Wর মধ্যবর্তী কোণ কত হবে, এই কোণটা, এই কোণটা কিন্তু হবে দেখো 45 আর এইটুকু হচ্ছে 90, তাহলে 90 আর 45-এ কত হয়, 90 আর 45-এ হবে 135, তাহলে এই কোণটা কিন্তু টোটালটা 135 এইটা। তাহলে এখানে 45 লেখার দরকার আছে, লেখো সমস্যা নেই। আর এইটা যদি 60 হয় তাহলে 60 আর এই 150, 60 এটা 90, সরি, আর এই কোণটা যদি 90 হয় তাহলে 90 আর 60, 90 আর 60 এই পুরো কোণটা হবে 150 ডিগ্রি। তাহলে আমার এই 60 আর এখানে 45 লেখার দরকার নাই। তাহলে এখানে যদি আমি এখন লামির উপপাদ্যটা বসাই তাহলে কি হবে বলো তো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে T1 যদি নেই তাহলে T1 বাই হবে এই T2 আর Wর মধ্যবর্তী কোণের সাইন, তার মানে হবে সাইন 150। যদি T2 নেই তাহলে হবে T2-র বিপরীত যে বাহু W আর T1, এই দুটোর মধ্যবর্তী কোণের সাইন, তাহলে হবে সাইন 135। আর যদি আমি নেই W তাহলে হবে বিপরীত কোণ 75, সাইন 75 ডিগ্রি। এখান থেকে কিন্তু আমরা T1 T2 বের করতে পারবো। আমি যদি T1 বের করতে চাই তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে T1 বাই সাইন 150 ডিগ্রি ইকুয়াল W বাই সাইন 75 ডিগ্রি। তাহলে দেখো T1 সমান হবে mg বাই সাইন 75 ইন্টু সাইন 150 ডিগ্রি। মান বসাও, 50 ইন্টু 9.8 বাই সাইন 75 ইন্টু সাইন 150 ডিগ্রি। তাহলে কত হবে বলো তো, এটা হিসাবটা করি, 50 ইন্টু 9.8 ইন্টু সাইন 150 বাই সাইন 75, 253.64, 253.64 নিউটন। এখন যদি তুমি T2 বের করতে চাও তাহলে এইটা ইকুয়াল এইটা ধরো, তাহলে T2 সমান হবে দ্বিতীয় ক্ষেত্রে T2 ইকুয়াল হবে W বাই সাইন 75 ইন্টু সাইন 135। এবার দেখো mg বাই সাইন 75 ইন্টু সাইন 135, তাহলে এটা হিসাব করো, 50 ইন্টু 9.8 বাই সাইন 75 ইন্টু সাইন 135। তুমি এই ক্যালকুলেশন করার সময় আরও জাম্প করে ক্যালকুলেশনটা করবা। 50 ইন্টু 9.8 ইন্টু সাইন 135 বাই সাইন 75, 358.70, 358.70 নিউটন। তাহলে এটা T2, এটা হচ্ছে T1 বের হয়ে গেল। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা খুব সোজা লামির উপপাদ্য দিয়ে আমরা করে ফেললাম। এই কোণগুলোর মান 150, 135 আর 75 কীভাবে হলো সেটা কিন্তু এখানে বুঝাইছি। এখানে না বুঝলে বা একটু আরেকবার দেখে ভালো করে বুঝে নেবা কোণের হিসাব জাস্ট। এটা 45 হলে এইটুকু 45 হতো, তাহলে 90 আর 45 135, আর এটা 60 হলে এটা 60, 90 আর 60 150। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। তবে এই অঙ্কটা আর একটা নিয়মে করা সম্ভব। নিয়মটা এইটার মতো হয়তো এত সহজ হবে না, এটা যতটা একটু ভালো লাগলো করতে, এত স্মুথ হলো, ওই জিনিসটার ক্যালকুলেশনটা হয়তো একটু জটিল হবে, কিন্তু নিয়মটা আমি তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে আমরা যদি লামির উপপাদ্য দিয়ে না করে যদি আমরা সেটা উপাংশ দিয়ে করি তাহলে কি হবে দেখো, আমাদের দেখো চিত্রটা ছিল এরকম, T1 এটা
দুটো দড়ি, এখানে ডাব্লিউ। তাহলে এই দিকে ছিল T1, এই দিকে ছিল T2। এই রেখার এই কোণটা ছিল 45 ডিগ্রি, এই কোণটা ছিল 60 ডিগ্রি। এখন আমরা যদি এখানে সমান্তরালটা রেখাটা নিই, এই কোণ 45 হলে এই কোণ অবশ্যই 45 ডিগ্রি, আবার এই কোণটা হবে 60 ডিগ্রি। এবার দেখো এই T1 এর আনুভূমিক উপাংশ এইদিকে কত? T1 cos 45, আর এইদিকে উলম্ব উপাংশ কত বলো তো? T1 sin 45। আবার এই T2-র আনুভূমিক উপাংশ কত হবে? T2 cos 60 ডিগ্রি, আর উলম্ব উপাংশ হবে T2 sin 60 ডিগ্রি। এখন এই বস্তু যেহেতু এখানে স্থির আছে, স্থির থাকার মানে কি? ডানে বামে নিট ফোর্স শূন্য, ওপরে নিচেও নিট ফোর্স শূন্য, তবেই তো এই বস্তু এখানে স্থির থাকবে। তাহলে ডানে বামে নিট ফোর্স শূন্য হওয়ার জন্য বলো কি লিখতে পারি আমরা? তার যেহেতু এটা ব্যালেন্সড ফোর্স হওয়ার কারণে ব্যালেন্সড ফোর্স, তাহলে কি হবে? T1 cos 45 ইকুয়াল T2 cos 60 ডিগ্রি। এটা একটা সমীকরণ। এবং উপরে নিচে বল সমান হয়ে যাবে। তাহলে উপরের ফোর্স কত কত? ঊর্ধ্বমুখী ফোর্স T1 sin 45 প্লাস T2 sin 60, এইটা ঊর্ধ্বমুখী বল। নিম্নমুখী বল ডাব্লুর সমান হবে, mgর সমান হতে হবে। এই যে দুইটা সমীকরণ আমরা পেলাম না, এই দুইটা সমীকরণে মান বসাই দিয়ে যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে আমরা T1 এবং T2 পেয়ে যাব। তো আশা করি এই নিয়মটাও তোমাদের শিখে রাখলা, উপাংশের নিয়ম। এটাও মানে আমাদের উপাংশের বেসিকটা একটু ক্লিয়ার হলো, ঠিক আছে? তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। ধন্যবাদ। তা আমরা নিউটনিয়ান বলবিদ্যার বুয়েটে আসা প্রশ্নগুলো সলভ করছিলাম। এবার আমরা করব 14-15 সালের অ্যাডমিশনে আসা বুয়েটের একটা প্রশ্ন। প্রশ্নটাতে বলছে যে 4, 5 এবং 6 একক ভরের 3টি কণার স্থানাঙ্ক যথাক্রমে এটা, এইটা এবং এইটা। 3টা কণা, তাহলে 4 একক যে ভর যে কণার, সেইটার স্থানাঙ্ক হচ্ছে এটা, 5 একক ভরের কণার স্থানাঙ্ক এটা, এবং 6 একক ভরের কণার স্থানাঙ্ক এটা হলে জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো এখানে 3টা স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক মানেই তো সেটা এক্স, ওয়াই, জেড, তাই না? এবং তুমি জানো যে এক্স, ওয়াই, জেড সবাই সবার সাথে লম্বভাবে থাকে। এখন আমাকে যদি বলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে, তাইলে লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে, তোমরা সবাই জানো লম্ব অক্ষ উপপাদ্য নামে একটা উপপাদ্য আছে। তো লম্ব অক্ষ উপপাদ্য অনুসারে আমরা সবাই লিখতে পারি জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে বাকি দুইটা অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক, সেই দুইটা যোগফলের সমান। এখন যদি আমি বলি যে 4 একক ভরের জন্য আমি করব 4 একক ভরের জন্য, তাহলে দেখো আইজেড সমান হবে IX প্লাস IY। IX এর মান হচ্ছে mx স্কোয়ার প্লাস এটা হবে my স্কোয়ার। তাহলে m এর মান হবে 4 একক। দেখো 4 একক ভরের তাহলে স্থানাঙ্কটা কত? 4 0 -1। তার মানে x এর মান হচ্ছে 4 আর 0 হচ্ছে y এর মান। তাহলে 4 এর ওপর স্কোয়ার প্লাস 0-র ওপরে স্কোয়ার, তাহলে এটা কী হবে? হবে 64 একক। কোনো একক লেখা যাবে না, তুমি শুধু একক লিখবা, কারণ এখানে ভরের এককও কেজি দেওয়া নাই বা গ্রাম কিসের সেটা দেওয়া নাই, অতএব আমি শুধু একক লিখবো এখানে। এবং আমি তাহলে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে গেলাম। এবার যদি আমরা বলি আইজেড সমান mk স্কোয়ার, তাহলে কে সমান হবে IZ/m রুট। তাহলে আইজেডের মান 64 আর m এর মান হচ্ছে 4, তাহলে 4 16 64 √16, তাহলে এটা হবে 4 একক। এখন এই একই নিয়মে তুমি আবার 5 একক ভরের কণার জন্য তুমি বের করতে পারো। তাহলে এটা তুমি কি করবে বলো? 5 একক ভরের জন্য তাহলে কি হবে? ওই একই অঙ্ক এবার 5 এর জন্য করতে হবে। তাহলে 5 একক ভরের জন্য এটা হবে IZ সমান IX প্লাস IY, তাহলে mx স্কোয়ার প্লাস my স্কোয়ার। এবার m এর মান 5 কমন নিলাম, তাহলে x এর মান এবার কি হবে বলো? 5 একক ভরের স্থানাঙ্ক এইটা 3 আর -2 xy, এটা x এটা y, তাহলে 3-র উপর হবে স্কোয়ার, তারপর -2 এর উপর হবে স্কোয়ার। এটা কি হবে বলো? 9 + 4, 5 × 13, 5 13, এটা হবে 65 একক।
এবং আমরা যদি আবার বলি যে আই জেড সমান তাহলে কি এম কে স্কোয়ার। এবার আমরা কে বের করব আই জেড বাই এম, তার মানে 65/5 √13। একইভাবে তুমি 6 এককেরটাও আশা করি বের করতে পারবা। তা আমি আর এটা এখন না করলাম, তোমরা যেহেতু বুঝে গেছো 6 এককের জন্যও একই সূত্র হবে, শুধু এম এর জায়গায় হবে 6 আর স্থানাঙ্ক যেহেতু এটা হবে 2, এটা হবে 1। তার মানে যদি করেই দেই তাহলে কি হবে, 6 একক ভরের জন্য হবে আই জেড সমান একই সূত্র এম এক্স, একই অঙ্ক 3 বার করতে দিছে, জাস্ট তুমি কত দ্রুত করতে পারো। তাহলে এম কমন এটা হবে 6, এক্সের মান কিন্তু এবার দেখো 2, ওয়াইয়ের মান কিন্তু 1, দেখো 4 একে 5, 5 6 হবে 30 একক। এবং এখান থেকে তুমি আবারও কি বের করতে পারবা, এখানে বসায় দাও একই সূত্র। এবার তুমি আই জেডের মান বসাবো 30, এম এর মান বসাবো 6, এটা হবে √5। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক ছিল। তবে অঙ্কটা করার জন্য অবশ্যই লম্ব অক্ষ উপপাদ্যটা তোমার জানা দরকার। বুয়েট আসলে তোমার এই টেস্টটাই নিচ্ছে যে তুমি লম্ব অক্ষ উপপাদ্যটা ভালো করে পড়ছো কিনা এবং ওটার অ্যাপ্লিকেশন তুমি জানো কিনা। ধন্যবাদ। বুঝে ফোকাস, আমি তো ফোকাস করলাম না মামা, আমি তো ঠিক আছে। থাকবে তুমি, থাকার দরকার নেই, তোমার থাকতে ইচ্ছা করলে তুমি থাকতে পারো, কোনো সমস্যা নেই। প্রবলেম হবে না। এইবার আমরা বুয়েটের অ্যাডমিশন টেস্টের 9-10 সালের সেশনে 9-10 সেশনের অ্যাডমিশনের যে প্রশ্নটা আসছিল, তো এইবার বুয়েটের 9-10 সেশনের অ্যাডমিশনের যে প্রশ্নটা পরীক্ষায় আসছিল সেই প্রশ্নটা আমরা সলভ করব। প্রশ্নটা কি বলছে দেখো, বলছে যে একটি বস্তু ঘন্টায় 36 কিলোমিটার/আওয়ার বেগে, ঘন্টায় 36 কিলোমিটার/আওয়ার বেগ মানে হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, কিন্তু যেটাকে মিটার/সেকেন্ড বানালে হবে 10 মিটার/সেকেন্ড। তোমরা সবাই জানো এটা। আর এটাকে কনভার্ট করেও নিতে পারো, 1000 দিয়ে গুণ করে 36 দিয়ে ভাগ করতে হয়। ভূমির ওপর দিয়ে পিছলে যেতে যেতে অবশেষে স্থির অবস্থায় আসলো। স্থির অবস্থায় আসলো মানে কি, মানে শেষ বেগ v0 হলো। তাহলে বস্তুটার বেগ ছিল 10, বস্তুটা শেষ পর্যন্ত থেমে গেল। তাহলে এই যে 10 মিটার/সেকেন্ড আদি বেগ নিয়ে চলা একটা বস্তু থেমে গেল, এর জন্য ফোর্সের দরকার হয়েছে। এবং এখানে কিন্তু দেখো কোনো ফোর্স অ্যাপ্লাইয়ের কথা বলা হয়নি। তার মানে বুঝতে হবে যে এই যে বলছে যে ভূমির ওপর দিয়ে পিছলে যেতে যেতে অবশেষে স্থির অবস্থায় আসলো, এর মানে এখানে বস্তুটা থেমে গেছে শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে। কি বললাম, আবারও বলছি, বস্তুটা থেমে গেছে শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে। তার মানে এখানে বস্তুকে থামাতে প্রয়োজনীয় বলটা হচ্ছে ঘর্ষণ বল। আর এই ঘর্ষণ বল এফকে ইকুয়াল আমরা সবাই জানি যে মিউকে আর, এবং মিউকে আর এর জায়গায় আমরা বসাবো এমজি। এটা কিভাবে আসে, এটা আসে হচ্ছে যে মনে করো একটা তলের উপরে এই বস্তুটা আছে, বস্তুর ওজন ক্রিয়া করবে নিচের দিকে, এখানে অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে ওপরের দিকে, আর ঘর্ষণ বল ক্রিয়া করে এই দিকে। এখন এই ঘর্ষণ গুণাঙ্ক মিউকে হচ্ছে ঘর্ষণ বল আর অভিলম্ব প্রতিক্রিয়ার অনুপাত। তাইলে আমি এখান থেকে ঘর্ষণ বল সমান লিখতে পারি মিউকে আর। তাহলে মিউকে আর আর সমান হচ্ছে এমজি। এই আর ইকুয়াল হচ্ছে এমজি, কারণ এখানে ওপরের নিচে ফোর্স সবসময় সমান হয়। তাহলে এফকে সমান মিউকে এমজি হয়। আবার আমরা জানি যে কার্যকর বল এফ সমান হচ্ছে এম এ। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখো, কার্যকর বল আর ঘর্ষণ বল কিন্তু সমান, কারণ বস্তুকে থামাতে যে পরিমাণ বল প্রয়োজন সেই পুরো বলটাই ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বলটাই এখানে কাজ করছে, মানে এই বল দ্বারাই বস্তুটার গতি হ্রাস পাচ্ছে, মানে কার্যকর বল আর ঘর্ষণ বল সমান। তাহলে এম এ ইকুয়াল হবে মিউকে এমজি। তাহলে বলো
এম এম যদি কেটে যায় তাহলে এ সমান দাঁড়াচ্ছে কি মিউ কে জি, তাহলে এর মান হচ্ছে মিউ কে জি। এখন দেখো আমাদের বের করতে হবে কি, যে বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে, আর ঘর্ষণ গুণাঙ্ক এই যে মিউ কে দেওয়া আছে এটা, তাহলে এস বের করতে হবে যে কত দূর যে বস্তুটা থেমে যাবে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার বা ভি নট স্কোয়ার মাইনাস 2a এস। তো এটা কিন্তু ত্বরণ না, এটা আসলে মন্দন, তাই না? এই জন্য মাইনাস নিলাম, কারণ থেমে যাচ্ছে। তাহলে ভি এর মান 0, এটা হচ্ছে 10 এর উপর স্কোয়ার 2, এর মান হচ্ছে, আচ্ছা মান না বসে, দেখো তাহলে এখানে এস সমান কী দাঁড়াচ্ছে, এস সমান দাঁড়াবে ভি নট স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। তাহলে এটা হচ্ছে 10 ভি নটের ওপর স্কোয়ার, এটা হচ্ছে 0, আর 2 এর মান হচ্ছে মিউ কে জি। তাহলে মান বসাই, ভি নটের মান 10 এর উপর স্কোয়ার হবে 2, মিউ কের মান 0.2, জি এর মান 9.8। তাহলে এস সমান কী বের হবে, ক্যালকুলেশন করো, 100/2 × 0.2 × 9.8, 25.51 মিটার, 25.51 মিটার, এটা হবে আমাদের অ্যান্সার। তো অঙ্কটা কিন্তু অতটাও কঠিন ছিল না। আমরা এই জায়গাটাই শুধু বুঝতে হবে যে এখানে বস্তুটাকে থামাতে যে ফোর্সটা প্রয়োজন হয়েছে সেই ফোর্সটা হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল, আর ঘর্ষণ বলের সূত্রটা জানতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখো, বুয়েটে যে অঙ্কগুলো আসছে এগুলো একদম কঠিন না, কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটু একটু করে কনসেপ্টের প্রয়োজন। তার মানে প্রত্যেকটা অঙ্কেই দেখো ইজি হলেও ছোট হলেও তার মধ্যে একটা করে সুন্দর কনসেপ্ট কিন্তু আসে। তো বুয়েটে আসলে এই ধরনের প্রশ্নই আসে। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্লাসে বুয়েটের অ্যাডমিশনের বিগত 10 বছরের প্রশ্ন সলভ করছি, কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম। অঙ্কটা যদিও 2004-05 সালে আসছে, তারপরে এই অঙ্কটা আমরা এই ক্লাসে করাচ্ছি কারণ অঙ্কটা একটু মজার। তো দেখো অঙ্কটা কি বলছে, 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটা পিতলের নিরেট গোলক, নিরেট গোলকের কথাটা মনে রাখবা, একটি নতি তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে, আর ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভর কেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত? অঙ্কটা ঠিক এরকম, দেখো এইটা যদি হয় ভূমি, তাহলে এইটা হচ্ছে আমার সেই নতিতল। এখন এই নতিতলের এই জায়গায় এটা মনে করো একটা নিরেট গোলক, এটা একটা নিরেট গোলক। এখন দেখো এই নিরেট গোলকটা এখান থেকে গড়াতে গড়াতে যখন এখানে আসলো, এটা হচ্ছে ভূমিতে আসলো, এখানে হাইট দেওয়া আছে এটা 7 মিটার, কিন্তু এই দূরত্বটা কিন্তু দেওয়া নাই। যাই হোক, এখন এখানে যখন গড়াতে গড়াতে এসে পড়লো এবং এই যে নিরেট গোলকটা দেখছো এর ভর কত, 2 কেজি, আর এই 7 মিটারকে আমি বলছি এইচ। এখন প্রথমেই তোমাকে বলছে ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভর কেন্দ্রের গতিশক্তি। তো ভর কেন্দ্রের গতিশক্তি হচ্ছে, ভর কেন্দ্রের গতিশক্তি মানে কি, ভর কেন্দ্রের গতিশক্তি মানেই হচ্ছে মোট শক্তি, মোট শক্তি। আর এই মোট শক্তি কোত্থেকে আসবে, এখানে যে মোট শক্তিটা আসবে, এখানকার মোট শক্তিটা আসবে রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। তাহলে মোট শক্তিটা কার সমান, রৈখিক গতিশক্তি আর কৌণিক গতিশক্তির সমষ্টি। এখন দেখো এই যে মোট শক্তি, মোট শক্তিটাই তো ভরকেন্দ্রের গতিশক্তি, এইটা হচ্ছে তোমার আসবে হচ্ছে, এটা সমান হবে mgh। কেন বলো তো, কারণ এইখানে আমি যদি বলি যে রোটেশনাল কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, মানে রৈখিক গতিশক্তি আর কৌণিক গতিশক্তির সমষ্টি, এখানকার এনার্জি, এটা কিন্তু এইখানকার টোটাল পটেনশিয়াল এনার্জির সমান হবে। কারণ এখানে বস্তুর টোটাল পটেনশিয়াল এনার্জিটাই গড়াতে গড়াতে যখন এখানে আসছে, তখন টোটাল পটেনশিয়াল এনার্জিটাই কিন্তু রোটেশনাল এনার্জি আর কাইনেটিক এনার্জিতে, রোটেশনাল এনার্জি কাইনেটিক এনার্জি আর ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে।
তাহলে মোট শক্তি মানেই রৈখিক গতিশক্তি আর কৌণিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, আর কৌণিক গতিশক্তি হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে এই দুইটার সমষ্টি হচ্ছে মোট গতিশক্তি, আর মোট গতিশক্তি কিন্তু mgh, কারণ মোট গতিশক্তিটা আসছে বিভব শক্তি থেকে। তাহলে m এর মান হচ্ছে 2 কেজি, g এর মান 9.8, আর h এর মান 7 মিটার। তাহলে এটা হিসাব করলে কত হবে বলো? 2 × 9.8 × 7, 137.2 জুল। এইটা আমার বের হয়ে গেল মোট শক্তি। ওকে, মোট শক্তি মানেই ভর কেন্দ্রের গতিশক্তি। এবার আমি বের করব কৌণিক গতিশক্তি। তো দেখো সবাই, তাহলে কৌণিক গতিশক্তি, যেটি আমি বলছি রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা সমান কি? 12I ওমেগা স্কোয়ার, তাই তো? এবার দেখো 12I কি? নিরেট গোলকের কথা মনে রাখতে বলছিলাম। নিরেট গোলকের জড়তার ভ্রামক হয় 2/5 mr², আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে v²/r²। তাহলে 2 2 কাটবে, r² কাটবে, কৌণিক গতিশক্তির মান হবে 1/mv²। তাহলে কৌণিক গতিশক্তি হচ্ছে 1/5 mv²। এবার দেখো, তাহলে আমাদের কৌণিক গতিশক্তি বের করতে কিন্তু v এর মান জানা দরকার। এবার দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল কত? 137.2। এটা একটু আগে আমরা বের করছি। এটার মান হচ্ছে 12 mv², আর রোটেশনাল কাইনেটিক এনার্জিটা হচ্ছে 1/5 mv²। এটাও ওই am একই m। তাহলে এখানে কি হবে? 5 × 2 = 10। তাহলে 5 mv² প্লাস 2 mv² ইকুয়াল 137.2। তাহলে দেখো mv² সমান হবে 10 × 137.2/7। এখান থেকে আমরা এবার ভিটা বের করব। এটা হিসাব করলে কি হবে? v² সমান /7 × 2 হবে। তাহলে v সমান কি দাঁড়াচ্ছে বলো? 2 আসলে হচ্ছে m এর মান 2, তাহলে 10 × 137.2/14, 9.89 মিটার/সেকেন্ড। তাহলে ভি এর মান পেয়ে গেলাম। বেগ বের করতে বলেনি, তাও বের করলাম, যদি পরীক্ষায় আসতো এটা। এই ভি এর মান এখন আমাদের এখানে বসাতে হবে। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে 1/5 mv²। তাহলে 1/5, m এর মান 2, ভি এর মান 9.89 এর উপর স্কোয়ার। এটা কি হবে? 9.89 এর উপর স্কোয়ার ইন্টু 2/5, 9.89 এর উপর স্কোয়ার ইন্টু 2/5, 39.12 জুল। এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি। এই জায়গায় মান বসালাম। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। অঙ্কটার একটু রিভিউ দিয়ে দিই আমি, যে কীভাবে করলাম। অঙ্কের মূল জায়গাটা আরেকবার একটু রিপিট করে দিই। সেটা হচ্ছে এরকম একটা আনত তলের উপর দিয়ে একটা নিরেট গোলক গড়ায় গড়ায় আসছে। তাহলে এই জায়গায় মোট শক্তি mgh, আর এখানকার সব পুরোটাই গতিশক্তি, এবং গতিশক্তিটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি। তার মানে এই যে এই দুইটার সমষ্টি মোট শক্তি, এই মোট শক্তিটা আসলে mgh। আর শুধু রোটেশনাল কাইনেটিক এনার্জি বের করতে গেলে তোমাকে করতে হবে কি 12I ওমেগা² করতে হবে। আর I হচ্ছে গোলক, নিরেট গোলক, তাই 2/5 mr²। আর ভি সমান যেহেতু ওমেগা আর, তাহলে ওমেগা সমান হবে vr, যেহেতু স্কোয়ার আছে এটা হবে। তাহলে 1/5 হবে mv²।
এখন এই মোট এনার্জি থেকে বেগটা বের করলাম, করে আমি এখানে বসায় দিলাম। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। তাইলে এখানেই নিউটনিয়ান বলবিদ্যার প্রবলেম সলভ হলো। আরও যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা নিজেরা বসে সলভ করো। প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ।